নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। বিমল কর সম্পর্কে অনেক কথা বলেছি আমাদের তৃতীয় আর চতুর্থ সিজনে। তাঁর ভিন্ন স্বাদের বেশ কিছু গল্পও পড়েছি আমাদের আসরে, তাই খুব বেশি কিছু এই পঞ্চম সিজনে আর বলবো না। তবু শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই পঞ্চম সিজন থেকে আমাদের সঙ্গী হলেন, তাঁদের জন্য বলি যে এই প্রথিতযশা সাহিত্যিক বাংলা ভাষায় তাঁর স্বাক্ষর রেখে গেছেন বিবিধ গল্পে, উপন্যাসে, তাঁর একান্ত নিজস্ব ঘরানায়। শহর কলকাতা থেকে শুরু করে ছোটনাগপুর অঞ্চলের কয়লাখনি সবই মূর্ত হয়েছে তাঁর কলমের আঁচড়ে। 1921 থেকে 2003 পর্যন্ত বিস্তৃত তাঁর জীবদ্দশায় তিনি সাহিত্যিক এবং সাংবাদিক এই দুই ভূমিকায় অবতীর্ণ ছিলেন। মূলত প্রাপ্তবয়স্কদের জন্য সাহিত্য রচনা করলেও কিশোর বয়স্কদের জন্য তিনি কলম ধরা শুরু করেন 70-এর দশকে আনন্দমেলা পত্রিকায় এক ধারাবাহিক উপন্যাস লেখার আহ্বানে। তার নিজের কথায়, জাদুকর হুডিনি ছিলেন তাঁর এক বিশেষ প্রিয় মানুষ। তিনি মিথ্যা শঠতা প্রবঞ্চনার বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। ভূত, প্রেত, আত্মা ইত্যাদির নাম করে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যারা লোক ঠকাত, হুডিনি তাদের মুখোশ খুলে দিতেন। এই হুডিনির অনুপ্রেরণাতেই বিমল কর সৃষ্টি করেন তাঁর কিঙ্কর কিশোর রায়, সংক্ষেপে কিকিরা চরিত্রটি। মানুষের অন্ধ কুসংস্কার ভেঙে দেওয়ার জন্যে ম্যাজিশিয়ান কিকিরা তাঁর দুই শাকরেদ তারাপদ ও চন্দনকে নিয়ে করেন তাঁর অ্যাডভেঞ্চার। আমাদের এই আসরে শ্রোতা বন্ধুরা আগে আরও দুটি উপন্যাস পাঠ করেছি। কাপালিকরা এখনও আছে এবং রাজবাড়ির ছোড়া। যদি আপনারা এই দুটি উপন্যাস আগে না শুনে থাকেন, তাহলে এই গল্পটি শোনার পরে যদি আগ্রহ হয় তাহলে ফিরে আবার শুনে দেখতে পারেন। আজ শুরু করতে যাচ্ছি কিকিরা, তারাপদ এবং চন্দন এই ত্রয়ীর তৃতীয় অভিযানের গল্প, ঘোড়া সাহেবের কুঠি। এই উপন্যাসে সাহিত্যিক বিমল কর ফিরে গেছেন তাঁর সাধের জায়গা, সেই কয়লাখনি অঞ্চলে, যেখানে কেটেছিল তাঁর জীবনের অনেকগুলো বছর। যাক, গোড়ার কথা তো অনেকখানি হলো, এইবার মূল কাহিনীর পাঠে যাই। এই রচনার সময়কাল সঠিকভাবে আমার জানা নেই, তবে 70-এর দশকের শেষ ভাগ হওয়াই সম্ভব। এই উপন্যাসটি আনন্দ পাবলিশার্সের কিকিরা সমগ্রর প্রথম খণ্ড থেকে পাঠ করছি। ভালো লাগলে অবশ্যই মূল বইটি সংগ্রহ করবেন। তাহলে এবারে শুরু করি পাঠ। বিমল করের উপন্যাস ঘোড়া সাহেবের কুঠি। প্রথম পরিচ্ছেদ। তারাপদ অফিস থেকে মেসে ফিরতেই বটুকবাবুর সঙ্গে দেখা। বটুক বললেন, ওহে, তোমার সেই ম্যাজিশিয়ান কিকিরা এসেছিলেন? আবার আসবেন, বলে গেছেন তুমি যেন মেসেই থাকো। সামান্য অবাক হলো তারাপদ। আজ সপ্তাহ 2 হলো কিকিরা কলকাতা ছাড়া। দুটো রবিবার তারাপদ আর চন্দন অভ্যেস মতন কিকিরার বাড়ি গিয়েছে, গিয়ে ফিরে এসেছে। কিকিরা দেখা পায়নি। সর্বজ্ঞ বগলাচন্দ্রও কিছু বলতে পারল না, বরং মনে হলো বগলা খানিকটা চটেই রয়েছে কিকিরার ওপরে। সংসারে যা কিছু বগলাই করবে, চণ্ডীপাঠ থেকে জুতো পালিশ, আর বগলাকে বিন্দুমাত্র কিছু না জানিয়ে
একটা লোক বেপাত্তা হয়ে বসে থাকবে, এ কেমন কথা? বগলার কি ভাবনা চিন্তা হয় না? যাওয়ার সময় বগলার হাতে কিছু টাকাপত্তর গুঁজে দিয়ে কিকিরা নাকি বলে গেছেন, বন্ধুর বাড়ি যাচ্ছি, সাবধানে থাকবি, তারার চাঁদু এলে বলবি দিন 7-8 পরে ফিরব। সেই 7-8 দিন 15-16 দিনের মাথায় গিয়ে ঠেকল। যাক, কিকিরা ফিরে এসেছেন, নিশ্চিন্ত হওয়া গেল। নিজের ঘরে গিয়ে তারাপদ জামা প্যান্ট ছাড়ল, ছেড়ে সাবেকি লুঙ্গি জড়ালো। তারপর সাবান আর গামছা নিয়ে নিচে নেমে গেল স্নান সারতে। আজ তার মন বেশ হালকা। একটা দিন আর, পরশু থেকে পুজোর ছুটি শুরু। আজই মাইনে পেয়ে গিয়েছে। অফিসে কাজ করার সময় ছুটি ছাটা পাওয়া যে কত আনন্দের তারাপদর আগে জানা ছিল না, এখন জানছে। অবশ্য এ সবই কিকিরার দয়ায়। কিকিরা বেছে বেছে নিজে তদবির করে তারাপদকে এই চাকরিটা জুটিয়ে দিয়েছেন। বেসরকারি চাকরি, কিন্তু ভালো। ছোট অফিস, কোনো গোলমাল নেই। যাও, খাতা খুলে কলম ধরে হিসেবপত্র মেলাও, চা সিগারেট খাও, ছুটি হলে বাড়ি ফিরে এসো। ভালোই লাগছে তারাপদর। সে স্বপ্নেও ভাবেনি মাস গেলে 6 টাকার মতন তার পকেটে আসবে। চাকরি পাবার পর প্রথম দিকে ভেবেছিল টাকা যখন আসছে হাতে, তখন বটুকবাবুর মেস ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু যাওয়া হলো না। এতকাল থাকতে থাকতে কেমন মায়া পড়ে গিয়েছে বটুকবাবুর মেসের ওপর, নিজের ওই হতকুৎসিত ঘরের ওপরেও। একসময় বটুকের টাকার তাগাদায় তারাপদ কেঁচো হয়ে থাকত, এখন বটুককেই কেঁচো করে রেখেছে। না না, বটুকবাবু মানুষ খারাপ নয়, কথাবার্তার ধরনটাই যা খরখরে। বটুকবাবু যদি মন্দ হতেন, তারাপদ কি তার দুর্দিনে টিকে থাকতে পারত এই মেসে? না, তারাপদ নেমো খারামি করতে পারবে না বটুকবাবুর সঙ্গে। বটুকবাবু জয় হোক। নিচের শ্যাওলা পড়া কলতলা থেকে স্নান সেরে বটুকবাবুর জয় হোক গাইতে গাইতে তারাপদ তার ঘরে ফিরে এলো। ফিরে এসে মুখ মুছে চুল আছড়াচ্ছে, দরজায় পায়ের শব্দ শুনল। মুখ না ফিরিয়েই তারাপদ বলল, আসুন কিকিরা মশাই, কোথায় যাওয়া হয়েছিল স্যার? কোনো সারা শব্দ কানে এলো না। ঘুরে দাঁড়ালো তারাপদ। দরজার সামনে বটুকবাবু দাঁড়িয়ে। হাসল তারাপদ। হো হো, আপনি টাকা চাইতে এসেছেন? না, বলতে এসেছি তুমি বড় এঁচোড়ে পাকা হয়ে গিয়েছ। আমি তোমার ইয়ার, খুব যে গান গাইতে গাইতে এলে। তারাপদ জোরে হেসে উঠল। আপনার এ, এ, কানে গিয়েছিল? সরি বটুকদা, ভেরি সরি। তো তা আপনার টাকাটা এখন নেবেন? আজ বৃহস্পতিবার, কাল দিও। মাইনে পেয়েছ? মাথা হেলালো তারাপদ। বটুক বললেন, তোমায় একটা কথা বলবো ভাবছি। দুলালবাবু আজ 2-3 মাস ধরে ভুগছেন। কেউ বলছে আলসার, কেউ বলছে লিভার খারাপ হয়েছে। তোমার ওই ডাক্তার বন্ধুকে বলে হাসপাতালে ঢুকিয়ে দাও না ভাই, মানুষটার একটা চিকিৎসা হয়। তারাপদ দুমুহূর্ত বটুকবাবুর মুখের দিকে তাকিয়ে থাকল। তারপর বলল, আগে কেন বলেননি? আমি চন্দনকে বলবো, নিশ্চয়ই বলবো। এমন সময় কিকিরাকে দেখা গেল। বটুকবাবু চলে গেলেন। কি গো অফিসের বাবু, হ্যাঁ, কখন ফেরা হলো? কিকিরা ঘরে ঢুকে বললেন।
খানিকটা আগে। তা আপনার হঠাৎ আবির্ভাব কেন কিকিরা স্যার? কোথায় হাওয়া হয়েছিলেন? অজ্ঞাতবাসে গিয়েছিলাম। মাঝে মাঝে তোমাদের এই কলকাতায় হাঁপিয়ে উঠি, তখন 2-4 দিন কোথাও পালিয়ে যাই। হ্যাঁ, 2-4 দিন তো নয় স্যার, আপনি সপ্তাহ 2 ডুব মেরেছিলেন। বগলা ফায়ার হয়ে গিয়েছে, তা জানেন? ও একটা আস্ত উজবুক। পই পই করে বলে গেলাম, তুই ভাবিস না, আমি দিন কতকের জন্য এক বন্ধুর বাড়ি যাচ্ছি। অনেকদিন যাইনি, কদিন থেকে আসবো। তা হতচ্ছাড়া যাকেই পেয়েছে তার কাছেই প্যান প্যান করেছে। গিয়েছিলেন কোথায়? বেশি দূরে নয়, আসানসোলের কাছে কালী পাহাড়ি বলে একটা জায়গা আছে। কোলফিল্ডকে কোলফিল্ড, আবার গ্রামও। সেখানে বন্ধু আছে? পুরনো বন্ধু বাপু, একসঙ্গে খেলাধুলো করেছি, স্কুল ফ্রেন্ড। তা নাও, সাজগোজ শেষ করো, চলো একটু ঘুরে আসি। তারাপদ অবাক হয়ে বলল, এই ভিড়ের মধ্যে কোথায় ঘুরবেন? পুজোর ভিড়, রাস্তাঘাটে হাঁটা যায় না। আজ পঞ্চমী, তা জানেন? হুম হুম, সব জানি। নাও, পাজামা চড়িয়ে নাও, চলো চলো। তারাপদ কিছু বুঝল না। কিকিরা যখন বলছেন তখন যেতেই হবে। বলল, একটু চা হবে না কিকিরা স্যার? সে বাইরে হবে, তুমি ঝটপট নাও তো। তারাপদ গায়ে গেঞ্জি গলাতে লাগলো। পার্ক তো নয়, ন্যাড়া মাঠ। বর্ষার দৌলতে কোথাও কোথাও সামান্য ঘাস গজিয়ে কোনো রকমে টিকে ছিল। কিকিরা বেছে বেছে একটা জায়গায় বসলেন। কাছাকাছি কেউ নেই। তারাপদও বসল, বসে একটা সিগারেট ধরালো। কিকিরা হাত বাড়ালেন। দাও তো, একটা ধোঁয়া দাও। তারাপদ প্যাকেট দিল সিগারেটের। কিকিরা 9 মাসে 6 মাসে শখ করে সিগারেট খান। গোটা কয়েক কাঠি নষ্ট করে সিগারেট ধরালেন। বললেন, তোমার অফিস কবে বন্ধ হচ্ছে? কাল অফিস হয়ে। খুলবে কবে? খুলবে দ্বাদশীর দিন। তবে আমার লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি। অবাঙালিরা দেওয়ালির ছুটি পাবে 4 দিন, আমরা শুধু কালী পুজোর দিন। ভালোই হলো, আমরা তাহলে কালকেই কালী পাহাড়ি স্টার্ট করতে পারি। কিকিরা বেশ সহজভাবেই বললেন। তারাপদ অবাক হয়ে কিকিরার দিকে তাকালো। "আম, কালী পাহাড়ি? সেখানে যাব কেন?" কিকিরা হাসি মুখে বললেন, হ্যাঁ হ্যাঁ, পুজোর এই ভিড় হই হট্টগোলের মধ্যে কলকাতায় থেকে কি করবে? চারদিকে শুধু মাইক আর ঢাকের বাজনা। আমার সঙ্গে ঘুরে আসবে চলো, তোফা থাকবে, পোলাও মাংস খাবে, কত সিন সিনারি দেখবে। ধানক্ষেত, পলাশ ঝোপ, কাশফুল, মাঝে মাঝে বৃষ্টি। শরৎকাল দেখবে হে, রিয়েল শরৎকাল। পদ্য পড়েছ? আজি কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে। সেই জিনিস দেখবে। তারাপদ সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে দিল। কেমন সন্দেহ হচ্ছিল তার। কিকিরা শরৎকাল দেখতে কালী পাহাড়ি যাবেন? বর্ধমান লোকালে গিয়েও তো শক্তিগড় থেকে শরৎকাল দেখে আসা যায়। কিকিরা স্যার, তারাপদ বলল, খুলে বলুন তো ব্যাপারটা। কেন কেন, খোলাখুলির কি আছে? একেবারে সিম্পল ব্যাপার।
পুজোর ছুটিতে দিন কয়েক নিরিবিলিতে থেকে আসা। উম, তা ঠিক। তারাপদ অবিকল কিকিরার মতন করে বলল, ভেরি সিম্পল। তবে কি না আপনি এই দিন 15 নিরিবিলিতে কাটিয়ে এলেন, আবার সেই একই জায়গায় নিরিবিলিতে কাটাতে যাচ্ছেন, তো তাই বলছিলাম, ব্যাপারটা কি? তোমাদের বড় সন্দেহ বাতিক। হ্যাঁ হ্যাঁ, সঙ্গদোষ স্যার। আপনার রহস্য দেখে দেখে আমরাও সাসপিশাস হয়ে উঠেছি। তা সত্যি করে বলুন তো, এবারের মিষ্টিটা কি? আবার কোনো ভুজঙ্গ কাপালিক? না, ওই রাজবাড়ির ছোড়া গোছের কিছু পেয়েছেন? না হে না। তবে কিকিরা বললেন, এবার 200 শক্ত কাজ করতে হবে একই সঙ্গে। ওঝাগিরি করব একদিকে, আর অন্যদিকে একটা খুন। খুন? মার্ডার? তারাপদ চমকে উঠল, বড় বড় চোখ করে দেখতে লাগলো কিকিরাকে। কিকিরা বেশ সহজভাবেই বললেন, তুমি ভেবো না এমন ছিমছাম নিট অ্যান্ড ক্লিন খুন হবে যে কারুর সাধ্য হবে না আমাদের ধরে। তারাপদ বলল, আপনি একলাই যান, খুন সেরে ফেলুন, আমি যাচ্ছি না। কিকিরা হেসে ফেললেন। তারাপদর কাঁধের কাছে থাপ্পড় মেরে বললেন, তুমি একটি আস্ত হাঁদা। কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা শোনোনি কখনো? বিষ দিয়ে বিষক্রিয়া নষ্ট করা শোনোনি? এটাও হলো সেই রকম। একটাকে হেভেনে পাঠিয়ে দেব, আর একটাকে হেল থেকে টেনে তুলব। হেভেনে কাকে পাঠাবেন? আমাকে? তারাপদ ঠাট্টা করে বলল, ঠিক ধরেছ। তোমার মাথার ঘিলু অনেককাল জমাট ছিল, এবার দেখছি গলে যাচ্ছে। শীতকালে নারকেল তেল যেভাবে গলে সেইভাবে। রসিকতা করে তারাপদ বলল, আজ্ঞে হ্যাঁ, আপনার তাতে। কিকিরা জোরেই হাসলেন। হাসি সামলে বললেন, এবার কাজের কথা বলি। কাল রাত্রের প্যাসেঞ্জারে আমরা যাচ্ছি। তুমি গোছগাছ করে আমার বাড়িতে সন্ধ্যের মধ্যে চলে আসবে, আর চন্দনের সঙ্গে কাল সকালে দেখা করে বলবে সে কবে যেতে পারবে। চাঁদও পারবে না? কেন? অনেক কষ্টে দিন চারেক ছুটি ম্যানেজ করেছে, বাড়ি যাবে মা বাবার কাছে। বেশ তো, বাড়ি থেকে ফিরে এসে যাবে। ওর হসপিটাল ডিউটি নেই? তুমি বড় বাগড়া দাও। বেশ, স্যান্ডেলউডকে বলো কাল আমার সঙ্গে একবার দেখা করতে। দুপুরের পর আমি থাকব, বুঝলে? সকালে আমাকে পাবে না, দুপুরের পর পাবে। বলবো। ব্যাস, তাহলে ওঠো, কাল দেখা হবে। আপনি কিন্তু ব্যাপারটা বললেন না। অত অধৈর্য হচ্ছ কেন? কাল ট্রেনে যেতে যেতে বলবো। কিকিরা উঠলেন। তারাপদকে উঠতে হলো। পা বাড়িয়ে কিকিরা বললেন, একটা ব্যাপার বেশ মন দিয়ে ভেবো তো। তেতলার সমান উঁচু থেকে একটা লোক যদি লাফিয়ে পড়ে, সে মাটিতে না পড়ে আর কোথায় যেতে পারে? হাওয়ায় কি মিলিয়ে যাওয়া যায়? তারাপদ কিছুই বুঝল না। দ্বিতীয় পরিচ্ছেদ। ষষ্ঠী পুজোর দিন
হাওড়া স্টেশনে পা দেয় কার সাধ্য, ভিড়ে ভিড়াক্কার, থিক থিক করছে মানুষ, রাশি রাশি মালপত্র, পায়ে পায়ে কুলি, হাজার কয়েক লোক একই সঙ্গে কথা বলছে, চেঁচাচ্ছে, দৌড়ঝাঁপ করছে, দম বন্ধ হয়ে যাবার জোগাড়। কিকিরা বুদ্ধি করে প্যাসেঞ্জারের টিকিট কিনেছিলেন। রাত্রের দিকে প্রায় শেষ ট্রেন। যারা যাবার তারা মেলে, এক্সপ্রেসে, পুজো স্পেশালে চলে যাবার পর ঝর্তি পড়তি ভিড়টা পড়েছিল মোগলসরাই প্যাসেঞ্জারের জন্যে। মামুলি যাত্রী ছাড়া এ গাড়িতে কেউ চড়ে না, তবু ভিড় কম হলো না। একেবারে ফার্স্ট ক্লাসের টিকিট কিনেছিলেন কিকিরা, একটু আরামে যেতে চান আর কি। বললেন, ঘন্টার নবাবই করে নিচ্ছি, বুঝলে তো তারাপদ। প্যাসেঞ্জারের ফার্স্ট ক্লাস, তাও কালী পাহাড়ি পর্যন্ত। আমাদের মতন বাবুর এইটুকুই দৌড়। 4 বার্থের কামরা। কিকিরা আর তারাপদ ছাড়া অন্য দুজনই অবাঙালি। একজন হলেন বিশাল চেহারার এক পাঞ্জাবি ভদ্রলোক, যাবেন বর্ধমান পর্যন্ত। অন্যজন বোধহয় আসানসোলের কোনো ব্যবসাদার, প্রচুর লটবহর নিয়ে উঠেছেন গাড়িতে, মারোয়ারি। কিকিরার সঙ্গে মালপত্র তেমন বেশি না হলেও একটা বড়সড় ট্রাঙ্ক রয়েছে। গাড়ি ছাড়ার পর বিশাল চেহারার পাঞ্জাবি ভদ্রলোক শটান শুয়ে পড়লেন, সঙ্গে একটা অ্যাটাচি ছাড়া কিছু নেই। মারোয়ারি ভদ্রলোক গন্ধমাদন নিচে রেখে ওপরে বসলেন পা ঝুলিয়ে। সামান্য আলাপ পরিচয়ের চেষ্টাও করলেন। কিকিরা তেমন উৎসাহ দেখালেন না। ঘেমে প্রায় নেয়ে উঠেছিল তারাপদ। হাত মুখে জল দিয়ে এসে রুমালে ঘাড় গলা মুছে জলের বোতল খুলে জল খেল। কিকিরা বসেছিলেন নিচের বার্থে। গাড়ি চলতে শুরু করার পর বাতাস আসছিল। রাত হয়েছে, বাতাস ঠান্ডা। কিছুক্ষণ দুজনেই গায়ে হাওয়া লাগিয়ে শরীরটা জুড়িয়ে নিলেন। কিকিরাই কথা বললেন প্রথমে। বললেন, চন্দন বলেছে বাড়ি থেকে ফিরে এসে দিন 2 হাসপাতাল করবে, তারপর ডুব দিতে পারবে। তারাপদ বলল, জানি, ওর ডাক্তারি আপনি 12টা বাজাবেন। কে বলল? চাঁদুবাবুর হাসপাতাল তো আর মাস 2 পরে শেষ হয়ে যাচ্ছে, তারপর বাবুকে চড়ে বেড়াতে হবে। ঠাট্টা করে তারাপদ বলল, হ্যাঁ, আপনার সঙ্গে চড়বার প্ল্যান করেছে নাকি? হাসলেন কিকিরা। কিছুক্ষণ হাসি ঠাট্টার কথা হলো। গাড়ির ভেতরে গুমোট ভাব ছিল, সেটাও কেটে গিয়েছে বাইরের ঠান্ডা বাতাসে। লিলুয়ায় গাড়ি থেমে আবার চলতে শুরু করেছে। তারাপদ বলল, কালী পাহাড়িতে তো নিয়ে চললেন কিকিরা স্যার, কিন্তু উম, কেন নিয়ে যাচ্ছেন সেটা এবার বলুন। বলছি বলছি। কিকিরা পা তুলে আরাম করে বসলেন। তোমাদের কোথাও নিয়ে গেলেই রহস্যের গন্ধ পাও, তাই না? ঠাট্টার গলায় তারাপদ বলল, হ্যাঁ, তা পাহাই, কেন পাবো না বলুন? আপনি কিকিরা দি ওয়ান্ডার, মিস্টিরিয়াস ম্যাজিশিয়ান। কিকিরা বললেন, হ্যাঁ, তাহলে শোনো, একটু গৌরচন্দ্রিকা গেয়ে শুরু করি। করুন। সামান্য চুপ করে থেকে কিকিরা শুরু করলেন। আমার এক বন্ধু আছে ছেলেবেলার, আগেই তো বলেছি, একেবারে অল্প বয়সের বন্ধু। তার নাম ফকিরচন্দ্র রায়। আমরা বলতাম ফকির। ফকিররা 2-3 পুরুষ ধরে কালী পাহাড়িতেই থাকে। নামে ফকির হলে ওরা মোটামুটি ধনী লোক। একসময় জমি জমাই ছিল ওদের সব, সে ওর ওই ঠাকুরদার আমলে। বাবার আমলে জমি জায়গা ছাড়াও কলিয়ারিতে নানা রকমের কন্ট্রাক্টারই ধরেছিল।
তাতে আরো ফেঁপে ফুলে ওঠে। বিস্তর পয়সা এলে যা হয়, নবাবিতে ধরে যায়। ফকিরদেরও তাই হলো, নবাবিতে ধরল, পয়সা ওড়াতে লাগলো চোখ বুজে। কিন্তু ওই যে বলে, চিরদিন সমান যায় না। ফকিরদেরও হলো তাই অবস্থা। অবস্থা পড়তে শুরু করলো, রমরমা কমতে লাগলো। তারাপদ বলল, "উম, কেন?" কিকিরা বললেন, ঠাকুরদার আমলে ছিল এক, বাবা কাকার আমলে হলো তিন। ফকিরের বাবার আরো দুই ভাই ছিল, ফকিরদের আমলে সেটা আরো ভাগ হয়ে গেল। তার মানে এই নয় যে সে ফকির হয়ে গিয়েছে, এখনো যা আছে তাতে তোমার আমার মতন মানুষের বড়াতে থাকলে বড়তে যেতুম। মানে এখনো বেশ আছে। ওদের কাছে বেশ নয়, তোমার আমার কাছে যথেষ্ট। তো গোলমালটা কোথায়? মুখে শুনলে গোলমালটা ভালো বুঝতে পারবে না, চোখে দেখলে আঁচ করতে পারবে খানিকটা। তাহলেও ঘটনাটা ছোট করে শুনে রাখো। কিকিরা এবার মুখ ফিরিয়ে বাইরেটা দেখে নিলেন। আবার স্টেশন এসে গেল। বললেন, ফকিরদের বিষয় সম্পত্তি এখন একরকম ভাগ বাঁটরা হয়ে গিয়েছে। যেসব সম্পত্তি কেউ কাউকে ছাড়তে রাজি নয়, তাই নিয়ে কোর্ট কাছারি চলছে। এই রকম এক সম্পত্তি হলো ঘোড়া সাহেবের কুঠি। ঘোড়া সাহেবের কুঠি? সেটা আবার কি? একটা বাড়ি, যেমন তেমন বাড়ি অবশ্য নয়, দুর্গ বলতে পারো। পাথরের তৈরি, এক একটা পাথর হাতখানেকের বেশি লম্বা, চওড়াও আধ হাত। কি পাথর? এমনি পাথর, সাধারণ পাথরের বাড়ি দেখনি? তারাপদ ঘাড় হেলালো, দেখেছে। গাড়ি থামল, সামান্য থেমে আবার চলতে শুরু করলো। তারাপদ বলল, বলুন তারপর, ঘোড়া সাহেবটাকে? কিকিরা বললেন, অনেকদিন আগেকার কথা বলছি, তা ধরো বছর 50 তো বটেই। তখন ব্রিটিশ রাজত্ব, এদিককার অনেক কলিয়ারির মালিকানা ছিল সাহেবদের। ম্যানেজার, ইঞ্জিনিয়ার বেশিরভাগই ছিল সাহেব। ওয়েলকাম কলিয়ারিজ বলে একটা কোম্পানি ছিল সাহেবদের। এদিকে তাদের ছোট বড় অনেকগুলো ওই কয়লা কুঠি ছিল। ফারকোয়ার সাহেব বলে এক সাহেব ছিল, সেই কয়লা কুঠিগুলোর সর্বে সর্বা, এজেন্ট অ্যান্ড জেনারেল ম্যানেজার। ঘোড়া সাহেবের কুঠি ছিল তাঁর বাংলো আর অফিস দুই। তা ঘোড়া সাহেব নাম হলো কেন? তারাপদ জিজ্ঞেস করল। সাহেবের ঘোড়া বাথিক ছিল, হাস্তাবল ছিল বাংলোয়, ঘোড়া রাখতেন। ঘোড়ার তদবির করার জন্যে লোকজন থাকত। সাহেব নিজে প্রায়ই ঘোড়ায় চড়ে সকাল বিকেল টহল মারতেন, তাই লোকে নাম দিয়েছিল ঘোড়া সাহেব। তারাপদ মাথা নাড়ল, ব্যাপারটা যেন সহজ হলো এতক্ষণে। বলল, এই ঘোড়া সাহেবের বাড়ি আপনি দেখেছেন? দেখেছি বই কি। আমাদের ছোটবেলায় ওটা দেখার মতন জিনিস ছিল। ধরো কলকাতায় যেমন মনুমেন্ট, সবাই অন্তত একবার তাকিয়ে দেখে, ঘোড়া সাহেবের কুঠি সেই রকম ছিল দেখার মতো। ওখানকার মানুষ, গ্রামের লোক, কলিয়ারির লোকজন সবাই দেখত বাইরে থেকেই।
বিঘে ৮-১০ জমি, মস্ত পাঁচিল, নানা রকম গাছগাছালি, ফুলের বাগান, মধ্যিখানে দোতলা বাংলো গোড়া সাহেবের। পাশেই ছিল নালার মতো এক নদী, নুনিয়া। বর্ষায় জল থাকতো, অন্য সময় শুকনো। তা আমাদের তখন বাচ্চা বয়স, তখন ঘোড়া সাহেব বুড়ো হয়ে পড়েছেন। তিনি আর বেশি দিন থাকেননি, নিজের দেশে ফিরে গেলেন। অন্য কে একজন এলো, তার নাম মনে নেই। ও, আপনিও কি ওই কালী পাহাড়ির লোক? না না, লোক নই। আমার মামা কাজ করতো একটা কলিয়ারিতে। মাঝে মাঝে মামার বাড়ি গিয়ে থাকতাম। আর ফকিরের সঙ্গে আমার ভাব স্কুলে। আমি শহরের স্কুল বোর্ডিংয়ের থেকে পড়তাম, ফকির আসতো বাড়ি থেকে। তারাপদ একটা সিগারেট ধরালো। তারপর বলুন, কি হলো? কিকিরা বললেন, ওয়েলকাম কোম্পানির সুদিন ফুরলো। ঘুষিকের দিকের একটা কলিয়ারিতে বিরাট এক অ্যাক্সিডেন্ট হলো। আরো 5 রকমের গোলমাল। ওয়েলকাম কোম্পানি তাদের কলিয়ারি বেচে দিতে লাগলো 2-1টা করে। ঘোড়া সাহেবের কুঠি ফাঁকা হয়ে গেল। মারোয়ারি কচ্ছিরা কলিয়ারি কিনে নিতে লাগলো। এক বাঙালি ভদ্রলোকও কিনলেন একটা। তিনি ওই ঘোড়া সাহেবের কুঠিটা কিনেছিলেন। বাগান টাগানের বেশিরভাগই তখন নষ্ট, কিন্তু সেই ভদ্রলোক বেশি দিন বাঁচেননি, অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তখন ফকিরদের উঠতি সময়, টাকা আসছে বস্তা বস্তা। ফকিরের বাবা আর কাকা বেশ সস্তায় ওই কুঠি সেই ভদ্রলোকের স্ত্রীর কাছ থেকে কিনে ফেললেন। কেন যে কিনলেন নিজেরাও জানেন না। পয়সা আছে, লোকের কাছে চাল দেখাতে হবে বলেই বোধহয়। ওই কুঠিতে কিন্তু কেউ থাকতে যায়নি, খানিকটা ভয়ে, খানিকটা দরকার পড়েনি বলে। ঘোড়া সাহেবের কুঠি ধীরে ধীরে জঙ্গল হয়ে আসতে লাগলো। ফকিরের বাবা কাকা একসময় এক এক রকম প্ল্যান করতেন বাড়িটাকে নিয়ে, কাজে কিছুই করতেন না। শেষে ফকিরদের মন্দ দিন এলো। মারা গেলেন ফকিরের বাবা। বছর কয় পরে মেজো কাকা। ফকিররা সব শেয়ানা হয়ে উঠেছে ততদিনে, জমি জমা ব্যবসাপত্র দেখছে। শরিকের ঝগড়া শুরু হয়ে গেল, সেটা আর থামল না। পরিবার আলাদা হলো, ভাঙলো, বিষয় সম্পত্তি ভাগাভাগি হতে লাগলো, মামলা ঝুলতে লাগলো মাথায়। কিকিরা একটু থামলেন, আবার বললেন, ফকিরের নিজের ছোট ভাই তার সব বেচে বুচে বিদেশে চলে গেছে। কাকার ছেলেদের মধ্যে ছোটজন পুরীতে থাকে, ব্যবসা করে হোটেলের। প্যাসেঞ্জার গাড়িটা আপন খেয়ালে চলছে, থামছে, চলছে, আবার থামছে। লোক উঠছে নামছে, কম নয়। তারাপদ বার 2 হাত তুলল, বলল, ঘোড়া সাহেবের কুঠির ইতিহাস তো শুনলাম, কিন্তু গন্ডগোলটা কি নিয়ে? কিকিরা বললেন, গন্ডগোল বাড়িটা নিয়ে। ফকিররা বাড়িটা তাদের বলে দাবি করছে, আবার তার খুড়তুতো ভাই বলছে বাড়ি তাদের। এটা তো মামলা মোকদ্দমা করে ঠিক করতে হবে বাড়িটা কাদের, তাই না? হ্যাঁ, সেই রকমই। কিন্তু এর মধ্যে একটা কাণ্ড ঘটে গিয়েছে। কি কাণ্ড? ওই বাড়ির দোতলায় একজন খুন হয়েছে। খুন হয়েছে? তারাপদ অবাক হয়ে তাকিয়ে থাকলো কিকিরার দিকে। কিকিরা বললেন, খুন হয়েছে,
কিন্তু যে খুন হয়েছে তাকে ঘরে কিংবা নিচে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুন হবার পর সে বাতাসে মিলিয়ে গিয়েছে। তারাপদ বলল, তা আবার হয় নাকি? হয় না, মাথা নাড়লেন কিকিরা। তুমিও জানো হয় না, আমিও জানি হয় না। কিন্তু ফকিরের বড় ছেলে বলছে সে স্বচক্ষে খুন দেখেছে। তারাপদ বিশ্বাস করল না, বলল, সে কেমন করে বলছে? খুনের সময় সে ছিল সামনে? হ্যাঁ, ছিল। উম, বয়স কত ছেলেটির? বছর 20-21। ফকিরদের সব অল্প বয়সে বিয়ে থা হতো, কাজেই তার বড় ছেলে এখন সাবালক। তারাপদর সন্দেহ হলো, বলল, "উম, ওই ছেলেটার মাথায় গোলমাল নেই তো?" আগে ছিল না, এই ঘটনার পর হয়েছে। কেমন একটা ঘোরের মধ্যে আছে, ভূতে পেলে যেমন হয়। তারাপদ ঠিক ধরতে পারল না। কেন? ভয়ে, বলে একটু থেমে কিকিরা বললেন, ওর মাথায় ঢুকেছে পুলিশ ওকে ধরবে, এটা ওর মাথায় ঢুকিয়ে দিয়েছে কেউ। উদ্দেশ্য? উদ্দেশ্য নানা রকম হতে পারে, তবে একটা উদ্দেশ্য, ফকিররা যেন আর ঘোড়া সাহেবের কুঠির দিকে নজর না দেয়। তা তার মানে? তারাপদ বলল, ফকিরের খুড়তুতো ভাইরা প্যাঁচ মেরে কুঠিটা বাগাবার চেষ্টা করছে। ভাইরা নয়, ভাই। খুড়তুতো এক ভাইকে নিয়েই গোলমাল, ফকির তাই বলে। তারাপদ কিছুক্ষণ যেন কিছু ভাবল, তারপর বলল, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। খুনি যদি হবে তবে তো সেটা পুলিশকে জানানো হয়েছে, আর পুলিশ যদি জানে তারা তো মুখ বুজে থাকবে না, ফকিরের ছেলেকেই বা ধরবে কেন? কিকিরা পকেট থেকে নস্যির ডিবে বার করলেন, বাহারি চৌকোনো ডিবে। তারাপদ আগে কখনো কিকিরাকে নস্যি নিতে দেখেনি, অবাক হলো। কিছু অবশ্য বলল না। নস্যির টিপ নাকের কাছে ধরে আস্তে আস্তে টানলেন কিকিরা, বললেন, মজাটা তো সেইখানেই তারাপদ বাবু, যে খুন হয়েছে তাকে যদি জলে স্থলে খুঁজে না পাওয়া যায়, তবে পুলিশের কাছে কে প্রমাণ করবে অমুক লোক খুন হয়েছে? বড়জোর বলতে পারে আমাদের অমুক লোক বেপাত্তা হয়েছে। ফকিরের খুড়তুতো ভাই পুলিশে যায়নি, যেতে পারছে না শুধু এই কারণেই, প্রমাণ কি খুনের? কিন্তু থানায় না গিয়ে আড়ালে থেকে ফকিরকে চাপ দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আর তার ছেলেটাকে তো আধ পাগলা করে তুলেছে, বুঝলে? না, কিন্তু ফকিরের ছেলে তো খুনি নয়। তারাপদ বলল, সে বলছে নয়, কিন্তু অন্য পক্ষ যদি প্রমাণ করতে পারে ফকিরের ছেলে খুনি, তাহলে? তারাপদ কিছু বুঝলো, কিছু বুঝল না, বলল, "আম, ভালো বুঝলাম না।" মুখে শুনে এর বেশি কিছু বুঝবে না। জায়গায় চলো, থাকো কয়েকদিন, ওদের সবাইকে চোখে দেখো, তখন বুঝতে পারবে। কিকিরা জল খাওয়ার জন্য উঠলেন। ওয়াটার বটল ঝুলছিল একপাশে। জল খেয়ে আরামের শব্দ করলেন কিকিরা, একটু গড়িয়ে নেওয়া যাক, কি বলো? তারাপদ বলল, নিন।
একেবারে ভোরের মুখে কালী পাহাড়ি পৌঁছবো, তুমিও শুয়ে পড়ো। তারাপদর আবার হাই উঠল। সারাটা দিন কম হুড়োহুড়ি যায়নি। একবার চন্দনের কাছে, তারপর অফিস, অফিস থেকে ফিরে কিছু কেনাকাটা, সেখান থেকে কিকিরার বাড়ি, চরকিবাজি চলছে আজ। হাই জারানো গলায় তারাপদ বলল, আমি কিন্তু মরার মতো ঘুমোবো, আপনি সময় মতন ডাকবেন। কিকিরা বললেন, তুমি নাকে তেল দিয়ে ঘুমো। তৃতীয় পরিচ্ছেদ। তখনও ভোর হয়নি, সাদাটে ভাব ফোটেনি আকাশে। গাড়ি এসে কালীপাহাড়ি স্টেশনে পৌঁছল। কিকিরা খানিকটা আগেই তারাপদকে ঘুম থেকে ডেকে দিয়েছিলেন। স্টেশনে গাড়ি থামতেই দুজনে মালপত্র সমেত নেমে পড়ল। তারাপদর লাগেজ বলতে একটা সুটকেস আর কাঁধ ঝোলা। কিকিরার সঙ্গে ছিল কালো রঙের এক ট্রাভেলিং ট্রাঙ্ক, গোটা 2 বেয়ারা সুটকেস। ট্রাঙ্কটা যে কেন সঙ্গে নিয়েছেন কিকিরা, তারাপদর মাথায় আসছিল না। কলকাতায় তারাপদ জিজ্ঞাসা করেছিল, এই গন্ধ মাদনটা আপনি কেন নিচ্ছেন? ওঠাতে নামাতে তো প্রাণ বেরিয়ে যাবে। কিকিরা খানিকটা রহস্য করে জবাব দিয়েছিলেন, ওটায় আমার ধন দৌলত থাকে বাবু, সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তারাপদ আর কিছু বলেনি। প্ল্যাটফর্মে নেমে তারাপদ বলল, এখনো রাত রয়েছে। আরে না, দেখতে দেখতে ফর্সা হয়ে যাবে। স্টেশনের লোক কিন্তু খুব একটা কম নামল না, বেশিরভাগই গাঁ গ্রামের মানুষ। প্ল্যাটফর্মে তখনও বাতি জ্বলছে। এমন বিদঘুটে সময়ে যে কুলিও জুটছিল না। কোনো রকমে দুজনে মালপত্র প্ল্যাটফর্মে নামাতে পেরেছে। এখন সকাল না হওয়া পর্যন্ত হাঁ করে বসে থাকা। আপনার বন্ধুর বাড়ি থেকে লোক আসবে না? তারাপদ বলল। আসবে? এত ভোর ভোর আসা, একটু দেরি হচ্ছে বোধহয়। আমরা তাহলে কি করব? এখানে বসে থাকি খানিকক্ষণ। তারাপদর গা শিরশির করছিল। শরৎকাল, ভোর হয়ে আসার আগের মুহূর্ত। এই সময়ে গা শিরশির করাই স্বাভাবিক। ওভারব্রিজের বাঁ দিকে মস্ত মস্ত গাছ, ডান দিকে ঘরবাড়ি। আসলে স্টেশনটা নিচে, দুপাশে বালিয়াড়ির মতন উঁচু জমি। একটা সিগারেট ধরিয়ে তারাপদ কাছাকাছি পায়চারি করতে লাগল। বেশ লাগছে ঠান্ডা বাতাস, একটু হিমহিম ভাব রয়েছে। আকাশ সাদা হয়ে আসছে বোধহয়। কিকিরা ঠিকই বলেছিলেন। আর খানিকটা পরে একেবারে ফর্সা হবার মুখে মুখে ফকিরের বাড়ি থেকে জনাদুই লোক চলে এলো। দুজনেই কিকিরা চেনা, লোচন আর নকুল। লোচন ফকিরদের বাড়ির কাজের লোক, বাইরের কাজকর্মগুলো সে করে। আর নকুল গাড়ির ড্রাইভার। কিকিরার সঙ্গে কথা বলতে বলতে দুজনে ভারী ট্রাঙ্কটা তুলে নিল। বললে গাড়িতে রেখে আবার আসছে। তারাপদ কৌতূহলের সঙ্গে দুজনকেই দেখছিল। দুজনেই গরনে পেটনে তাগড়া। নকুল বেঁটে, বয়সেও কম, 25 হবে। এক মাথা চুল, ভোঁতা মুখ। লোচনের বয়স খানিকটা বেশি, বছর 35 তো হবেই। মাথায় সে মাঝারি। দুজনে যেভাবে অক্লেশে ভারী ট্রাঙ্কটা নিয়ে ওভারব্রিজে উঠতে লাগলো, মনে হলো এসব তাদের কাছে সাধারণ ব্যাপার। তারাপদ তারিফ করার গলায় বলল, গায়ে বেশ ক্ষমতা তো। কিকিরা বললেন, ওরা কি কলকাতার লোক হে? হ্যাঁ, রোদে জলে তেতে পুড়ে মানুষ। ওই নকুল সের দেড়েক ভাত নাকি এক পাতে বসে খেতে পারে। 20-25 খানা রুটি হজম করা ওর কাছে কিছুই নয়।
হাসল তারাপদ। খাইয়ে লোক, শুধু খাইয়ে নয়, খুন জখম করতেও ওস্তাদ। ঘাবড়ে গেল তারাপদ। মানে ও ও কি খুন জখম করে বেড়ায়? খুন করে কিনা জানি না, তবে জখম করে। ফকিরের গাড়ি নকুলই চালায়। ফকির বড় একটা দূরে কোথাও যায় না গাড়ি নিয়ে। কেন? এমনিতে তো শত্রুর অভাব নেই আজকাল। তার ওপর ব্যবসাপত্রের জন্য দূরে যখন যেতে হয়, কাঁচা টাকা সঙ্গে থাকে। হয় আদায় করে ফিরছে, না হয় সঙ্গে নিয়ে যাচ্ছে। রাত বিরেত হয়ে যায়। এসব জায়গায় হামেশাই ডাকাতি হয়। এই নকুল তাহলে ফকিরবাবুর বডিগার্ড? তারাপদ বলল। খানিকটা তাই। ভরসার ভাব আরো বেড়ে গেল। এখন কাছাকাছি অনেক কিছুই চোখে পড়ছে স্পষ্টভাবে। তারাপদ স্টেশন, গাছপালা, প্ল্যাটফর্ম দেখছিল। লোচন আর নকুল ফিরে এলো। জিনিসপত্র উঠিয়ে চারজনেই আবার এগিয়ে চলল ওভারব্রিজের দিকে। তারাপদ হাঁটতে হাঁটতে গন্ধ শুঁকছিল, সকালের গন্ধ। গাছগাছালি থেকে কি সুন্দর গন্ধ উঠছে এই সকালে। বনতুলসীর ঝোপ বাঁ দিকে, তারই সামান্য তফাতে মাঠ। ওভারব্রিজের বাঁ দিক থেকে চোখ ফিরিয়ে সামনে তাকালে কিছুটা দূরে কয়লার স্তূপ চোখে পড়ে। সেই কয়লার একটা কাঁচা গন্ধও যেন বাতাসে মেশানো রয়েছে। ওদিকে হে! কিকিরা তারাপদকে ডান দিকে টানলেন। ওভারব্রিজের ডান দিক দিয়ে নিচে নামলেই স্টেশনের কম্পাউন্ড। একটা জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। বোঝাই যায় ফকিরবাবুর জিপ। দূর থেকেই বোঝা যাচ্ছিল বেশ পুরনো কাজ চালানো গোছের গাড়ি। স্টেশনের দোকানপত্র এক এক করে খোলার তোড়জোড় চলছিল। চায়ের স্টলের সামনে উনুনে ধোঁয়া উঠছে। দুটো কুকুর ঘুমিয়ে রয়েছে এক পাশে। 12 বাড়ি কাকতলায় নিমের দাঁতন হাতে একটা কুলি দাঁড়িয়ে আছে। তারাপদ বলল, এক কাপ চা খেয়ে নিলে হতো না? বেশ তো, চলো, কিকিরা বললেন। আমারও হাই উঠছে বলেই লোচনকে ডাকলেন। লোচন, চা সেবা হবে নাকি? তোমরা মালগুলো রেখে এসো। স্টলের সামনে গিয়ে দাঁড়ালেন কিকিরা। চায়ের কথা বললেন। চাওয়ালা সকালের বউনির জন্য মন দিয়ে চা করতে লাগলো। কেমন লাগছে তারাপদ? হ্যাঁ, ভালোই লাগছে। খানিকটা ভেতর দিকে চলো, আরো ভালো লাগবে। এক সময় বড় সুন্দর জায়গা ছিল। এখন কলিয়ারি আর কয়লা সব গিলে খাচ্ছে। গাছপালা, মাঠঘাট কতটুকু আর আছে? চা তৈরি হলো। কিকিরা লোচনদের ডাকলেন। খানিকটা সংকোচ বোধ করলেও লোচনরা কাছে এলো। চায়ের খুঁড়ি হাতে নিয়ে আবার জিপ গাড়ির দিকে চলে গেল। তারাপদ আর কিকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে লাগলেন। তারাপদ হঠাৎ বলল, এই ফকিরবাবুর জিপ দেখে মনে হচ্ছে ওঠারও ঘুম ভাঙেনি বলে হাসল। কেমন ময়লা দেখছেন? কিকিরা বললেন, কলিয়ারির গাড়ি ওই রকমই হয় হে। এ কি তোমার কলকাতা? কয়লার দেশ। চলো না, রাস্তাঘাটে চেহারা দেখবে। জিপ গাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তারাপদ হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, ফকিরবাবুর কি ওই একটিই ছেলে? দুটি ছেলে, একটি মেয়ে। বড় বিশু মানে বিশ্বময়, ছোট অংশু। মেয়ে সকলে ছোট, পূর্ণিমা। বড় মিষ্টি দেখতে। ফকিরের ছেলে মেয়েদের সকলকেই দেখতে সুন্দর। ফকির নিজেও দেখতে সুপুরুষ ছিল।
গ্রামে যাত্রা পার্টি করেছিল ফকির, রাজা টাজা সাজ তো। কিকিরা হাসলেন। চা খাওয়া শেষ করে তারাপদ আবার একটা সিগারেট ধরালো। একটা কথা সে স্পষ্টই বুঝতে পারছিল, কিকিরা ফকিরের বাল্যবন্ধু শুধু নন, ফকিরকে তিনি ভালোবাসেন। কিকিরার কথাবার্তা বলার ধরনে সেটা বোঝা যায়। পয়সা মিটিয়ে দিয়ে কিকিরা বললেন, চলো যাওয়া যাক। কিকিরা আর তারাপদকে সামনে বসিয়েই নিল নকুল, পেছনে মালপত্র সমেত লোচন। স্টেশনের চৌহদ্দি ছাড়িয়ে গাড়ি ডান দিকে ঘুরল। তারাপদর ভালোই লাগছিল, কিকিরা মিথ্যা বলেননি। জিপ মিনিট 10 ধরে চলছে, সকালও হয়ে গিয়েছে, রোদ উঠল এই মাত্র। রাস্তা ভালো নয়, কিন্তু চারপাশে কত রকম দৃশ্য ছড়িয়ে আছে। মস্ত মস্ত নিম গাছ, বট, ছোট ছোট কুঁড়ে, সাঁওতাল গোছের মেয়ে পুরুষ চোখে পড়ছে, মুরগি চড়ছে কুঁড়ের সামনে, কুকুর। হঠাৎ খানিকটা জায়গায় ধানের ক্ষেত, তারপরই ন্যাড়া মাঠ, কোথাও সামান্য জল জমে রয়েছে পুকুরের মতন, শালুক ফুল ফুটছে, আবার দূরে তাকালে কলিয়ারির পিঠও দেখা যাচ্ছে। দেখছিল তারাপদ, জায়গা বেশ শুকনো, পানাপুকুর কিংবা বাঁশঝাড় চোখে পড়ে না, বরং পলাশঝোপ আর কুলঝোপই বেশি চোখে পড়ে। হ্যাঁ, একপাশে অনেক কাশফুল ফুটে আছে, বাতাসে দুলছে, চোখ জুড়িয়ে যায়। জিপ আরও খানিকটা এগিয়ে বাঁ দিকে ঘুরল। কিকিরা বললেন, আর 3-4 মিনিট। তারাপদর হঠাৎ ঢাকের আওয়াজ কানে এলো। কোথায় যেন ঢাক বেজে উঠল। এই বাজনা একেবারেই আলাদা, কলকাতার মতো নয়। কানে বড় মিষ্টি লাগছিল। মনে পড়ল আজ সপ্তমী পুজো। কলকাতায় থাকলে তারাপদ এতক্ষণে বটুকবাবুর মেসে পড়ে পড়ে ঘুমোতো, আর এখানে সে চোখ চেয়ে চেয়ে সব দেখছে। ওই যে কত বড় ধান ক্ষেত, সবুজ হয়ে রয়েছে, মাথা দুলছে ধানের শীষের। ওই দেখো কত বিরাট এক পুকুর, 8-10টা আম গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, ছোট্ট এক টুকরো ক্ষেত, সবজি ফলেছে। চোখ যেন জুড়িয়ে গেল তারাপদর। আকাশ রোদে রোদে ভরে উঠছে, পাখি উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে সাঁতরে। কেমন যেন ঘোর এসেছিল তারাপদর। আচমকা জিপ গাড়ির হর্নে চমকে উঠল। তারপরই দেখল দোতলা এক বিরাট বাড়ির সামনে এসে তাদের গাড়ি থামল। ওই বাড়িরই গা লাগানো ঠাকুর দালান থেকে ঢাকের শব্দ আসছে। কিকিরা নেমে পড়লেন। তারাপদ আগেই নেমেছে। ফকিরদের বাড়ি, কিকিরা বললেন। আদি বাড়ি। বাড়িটা দেখলেই বোঝা যায় এ কালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পুরনো ঢং, পুরনো ছাদ। কলকাতার চিতপুরের গলির মধ্যে, বউবাজারের এ গলি ও গলিতে এই ছাদের বাড়ি দেখেছে তারাপদ। সামনের দিকে কোনো ভাঙচুর নেই, একেবারে শটান। লম্বার দিকটা বেশি, বড় বড় থাম, মোটা পাঁচিল, খড়খড়ি করা দরজা জানালা। রং চং তেমন কিছু চোখে পড়ছিল না। লোচন আর নকুল জিনিসপত্র নামাতে লাগলো। তারাপদ জিজ্ঞেস করল, এ বাড়ি কত কালের? সামনের দিকটা অনেক কালের, শখানেক বছরের। পেছনের দিকটা পরে হয়েছে, ফকিরের বাবা কাকারা করেছিলেন। তাও সেটা ধরো বছর 50-60 আগেকার। ঠাকুর দালান বাইরে কেন? অন্দরমহল আলাদা রাখার জন্যে। গ্রামের লোকজন আসে যায়, 2-4টে দোকানও বসে, তার উপরেই যাত্রা, এসবের জন্যই বোধহয়। ভেতরেও ফকিরদের গৃহদেবতার ঘর রয়েছে। কথা বলতে বলতে তারাপদ কিকিরার সঙ্গে ভেতরে এলো।
এসে অবাক হয়ে গেল। বাইরে থেকে বোঝাই যায় না যে ভেতরটা স্কুল বাড়ির মতন। মাঝখানে মস্ত চাতাল, অনায়াসেই টেনিস খেলা যায়, এত বড় সড়ো ফাঁকা জায়গা, আর চারদিক ঘিরে ফকিরের বাড়ি। সবটুকুই প্রায় দোতলা, শুধু একপাশের খানিকটা একতলা। দোতলার বারান্দা রেলিং দেখা যাচ্ছিল। একতলার দিকটা আঙুল দিয়ে দেখালেন কিকিরা। ওই আমাদের আস্তানা, বাইরের লোকজন এলে ওখানে থাকে। কিন্তু আপনি তো বাইরের লোক নন, স্যার। না, ঠিক সেভাবে নই, তবে যেখানের যা আচার, আমি যখনই আসি ওখানেই থাকি। আসেন মাঝে মাঝে? আসি। ফকির আমার নিতান্ত বন্ধুই নয়, ভাইয়ের মতন। তারাপদ আর কিছু বলল না। প্রায় গোটা বাড়ি পাক দিয়ে তারাপদ নিজেদের জায়গায় এসে পৌঁছল। ততক্ষণে লোচনেরা ঘর খুলে দিয়েছে, জিনিসপত্রও রাখছে নামিয়ে। ফকিরদের বাড়ির লোকজনের গলা পাওয়া যাচ্ছিল, দু একজনকে দেখাও গেল। ঘরে ঢুকে তারাপদ থমকে দাঁড়ালো, তাকালো চারপাশ, তারপর বলল, বাহ, বেশ ঘর তো। পছন্দ হবার মতনই ঘর। বড়সড়, বিরাট বিরাট জানলা, কাচের সার্সি আর খড়খড়ি দুই রয়েছে। দরজা জানলা সবই খোলা। বাইরে গাছপালা, বাগান, রোদ নেমেছে বাগানে। কিকিরা বললেন, এটা আমার ঘর, তোমারটা পাশে। তারাপদ অবাক হয়ে বলল, এত বড় বড় ঘরে মাত্র একজনের থাকবার ব্যবস্থা? হাসলেন কিকিরা, বললেন, একেই বলে বনে দি আনা, ফকির লাটের ব্যাপার। বলে আবার হাসলেন। আমরা ফকিরের বড় লোকই দেখে ওকে ঠাট্টা করে লাট বলতাম। তারাপদ আসবাবপত্র দেখছিল, যা যা প্রয়োজন সবই গোছানো। লোচনরা গেল পাশের ঘর খুলতে। তারাপদ ঘরের বাইরের দিকে দরজার কাছে এসে দাঁড়িয়ে চারপাশ দেখছিল। এদিকটায় বাগান, গাছগাছালি কম নয়, এখনো ঢাক বাজছে, শিউলি ফুলের গন্ধও পাচ্ছিল তারাপদ। হঠাৎ বিশ্রী কান ফাটা আওয়াজে চমকে উঠল তারাপদ। সঙ্গে সঙ্গে সরে গেল একপাশে। গুলি ছোড়ার আওয়াজ। ফাঁকায় অনেকটা ছড়িয়ে গিয়েছে শব্দটা। কাক ডাকছে। পাখিরা ভয় পেয়ে ডেকে উঠল, উড়তে লাগলো গাছপালার মাথায়। কিকিরা চেঁচিয়ে বললেন, দরজার কাছ থেকে সরে এসো। তারাপদ সরে গেল। আর কোনো শব্দ হলো না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, GOLPOKOTHARASOR.org।